আসসালামু আলাইকুম। আজকে ক্যাবিনেটের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের নির্ধারিত মিটিং ছিল। এটা চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস এটাকে সভাপতিত্ব করেন। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা ডিসিশন হচ্ছে যে বাংলাদেশ, আপনি জানেন যে এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টা অনেক দিন ধরেই এটা কথা হচ্ছে। তো ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব। এটা আমাদের ডিসিশন। এই বিষয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তো এই বিষয়ে যেতে কোনো ধরনের যেই ধরনের চ্যালেঞ্জগুলো যেগুলো আসবে সেটা ফেস করার জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়ার কথা মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন, এবং সেই অনুযায়ী অনেকগুলো পজিশন পেপার করা হয়েছে এবং এগুলো নিয়ে প্রিপারেশনও আমাদের অ্যাডুকুয়েট প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমরা বলতে পারি আমরা যখন 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন হবে, বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, এবং এই বিষয়ে আজকে একটা স্পষ্ট ডিসিশন এসছে। আরেকটা হচ্ছে চিফ অ্যাডভাইজার, আপনারা জানেন যে চিফ অ্যাডভাইজার মহোদয় 26 তারিখে চায়না যাচ্ছেন, 4 দিনের সফর, 26, 27, 28, 29। সেখানে উনি বোয়াও ফোরাম আছে ওদের ওইখানে, খুব এটা একটা ইন্টারন্যাশনালি খুব নামকরা একটা কনফারেন্স এখানে হয়, পৃথিবীর অনেক লিডাররা এখানে আসেন, উনি ওখানে কথা বলবেন। এবং আমরা এক্সপেক্ট করছি যে এই মিটিংয়ের এই বোয়াও ফোরামের বাইরেও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আমরা এক্সপেক্ট করছি যে ওনার একটা বায়োলেটারাল মিটিং হবে। আরও অন্যান্য অনেক কিছু মিটিং হবে, সেগুলো ইন ডিউ কোর্স অফ টাইম ফরেন মিনিস্ট্রি আপনাদেরকে জানাবে। আরেকটা হচ্ছে যে আপনারা জানেন যে 6টা যে কমিশন, 6 কমিশন অনেকগুলো রিকমেন্ডেশন দিয়েছে, অ্যারাউন্ড 2000। তার মধ্যে কিছু কিছু রিকমেন্ডেশন আছে যেটা আসলে খুব মানে ওইটার জন্য পলিটিক্যাল আসলে ডায়ালগের কোনো দরকার নাই। এটা পলিসি লেভেলে খুব একটা পার্টিকুলার মিনিস্ট্রি সেটা ক্যারি আউট করতে পারে। তো সেই ডিসিশনগুলো, এটা খুব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, পলিসি লেভেলের ডিসিশন, এবং এই ডিসিশনগুলো খুব দ্রুত, এবং এতে টাকা সংশ্লিষ্টটাও তেমন একটা নাই, মানে মনিটরি ইনভলভমেন্ট খুবই কম। তো সেই ডিসিশনগুলো যাতে খুব দ্রুত নেওয়া যায় সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন, এবং এটার উপরে কাজ হচ্ছে। 39 পেজের একটা ডকুমেন্ট তৈরি করা হয়েছে যে কোন কোন জিনিসগুলো করা হবে, এবং এই ডিসিশনগুলো প্রত্যেকটা মিনিস্ট্রিকে সার্কুলেট করা হবে এবং তারা তাদের মতো করে এই কাজগুলো ইমপ্লিমেন্ট করবেন। আর আপনারা জানেন পতিত স্বৈরাচার 560টি মসজিদ করেছিলেন এবং $1 বিলিয়ন। অনেকে বলেন, অনেকের তাদের স্বৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড একটা প্রজেক্ট। সৌদি এখানে একটা টাকাও দেয়নি, এখানে সৌদির কোনো, এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় $1 বিলিয়ন এটা একটা প্রজেক্ট। তো এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসছে, অনেক ধরনের অনিয়ম। এমন হচ্ছে যে দেখা যাচ্ছে যে যেমন একটা পার্টিকুলার খুবই ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার, তার কনস্টিটিউয়েন্সিতে যেখানে শহরে না করে উনি 8 কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসোর্ট করছেন, সেই রিসোর্টের ওইখানে উনি মসজিদটা করেছেন সরকারি টাকায়। একটা মসজিদ 17 কোটি টাকা। এবং কেউ কেউ বলছেন যে এই মসজিদটা যদি সরকারিভাবে ভালোভাবে, মানে এইটার মধ্যে যে পরিমাণ করাপশন হয়েছে এটা যদি না হতো, এই মসজিদগুলো হয়তো বা অর্ধেক দামে, যেগুলো আমরা দেখেছি যে এটা একটা কস্টিং 15 থেকে 17 কোটি টাকা লেগেছে, সেটা হয়তো বা 7-8 কোটি টাকায় করা যেত। এটা নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট হয়েছে এবং সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে, এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। তারা কমিটিটা এটার কীভাবে এটার এই মসজিদ নির্মাণে কি পরিমাণ করাপশন হয়েছে, এটার মধ্যে কি ধরনের অন্যায় অনাচার হয়েছে, সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন।
চিফ অ্যাডভাইজার মহোদয় আজকে ক্যাবিনেট সেক্রেটারিকে বলেছেন যে খুব দ্রুত সরকারি সংস্থাগুলোতে, সরকারি ডিপার্টমেন্ট, সরকারের সমস্ত অফিসগুলোতে যাতে খুব দ্রুত প্রচুর জনবল নিয়োগ করা যায়, যেগুলো জায়গায় ভ্যাকান্সি আছে সেটা খুব, এটা টেন্স অফ থাউজেন্ডস অফ এটা করছেন, এবং এই অনুযায়ী ক্যাবিনেট সেক্রেটারি আগামী মিটিংয়ে এটা উপস্থাপন করবে যে কোথায় কোথায় নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শুরু করা যাবে এবং কি পরিমাণ নিয়োগ করা যেতে পারে, এবং এটা খুব দ্রুত এই কাজটা করা হবে। আজকে মিটিংয়ে আরও ছিল যে কয়েকটা ট্যুর হয়েছে, আপনি জানেন ইউনেস্কোতে ট্যুর করেছেন আমাদের কালচারাল অ্যাডভাইজার, তারপরে ইফাদের মিটিংয়ে গিয়েছিলেন আমাদের ফিনান্স অ্যাডভাইজার। সেখানে একটা ফাওয়ের সাথে আমাদের একটা কথা হয়েছে, তাতে ফাও আমাদেরকে $4 মিলিয়ন দিবে। এটা আমরা জানেন যে বাংলাদেশের আমের খুব কদর আছে বাইরে, কিন্তু আমাদের স্টোরেজ ফ্যাসিলিটি, কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি এবং আদার স্যানিটারি, ফাইটোস্যানিটারি ফ্যাসিলিটিগুলো সেই রকম ভালোভাবে নাই বলে আমরা অনেক ক্ষেত্রে আমাদের এই ফ্রুটসগুলোকে বিদেশে রপ্তানি করতে পারি না। চায়নায় খুব ডিমান্ড আছে এবং চায়নায় এক্সপোর্ট করার জন্য যে কাজগুলো করতে হবে, এই কাজগুলোর জন্য ফাও আমাদেরকে $4 মিলিয়ন দিবে। আর গ্রামের জনগণের মানে ফার্মারদের মধ্যে ইন্স্যুরেন্স চালু করার জন্য ফাও আমাদেরকে সাহায্য করবে জানিয়েছেন। আর আজকের মিটিংয়ে আমাদের সাথে আমরা বাংলাদেশ যাদের কাছ থেকে এলএনজি কিনছে বা গ্যাস কিনছে বা অন্যান্য যেই সমস্ত সংস্থা আগের গভর্নমেন্ট যাদের কাছে বিশাল একটা পাওনা রেখে, যেই গভর্নমেন্টের কাছে আগের কোম্পানিগুলো যেই পাওনাগুলো পেত, সেগুলোর আজকে একটা পর্যালোচনা করা হয় এবং সেখানে আজকের মিটিংয়ে বলা হয় যে আমরা কাতার গ্যাসকে খুব দ্রুত আমরা টাকা পয়সা দিচ্ছি, আমরা শেভরনের টাকাও এক্সিলারেট করেছি এবং আমরা আশা করছি খুব দ্রুত এই ডিউজগুলো ক্লিয়ার হবে। এরকম আর আজকের মিটিংয়ে নেপাল, ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে কিভাবে নেপালের হাইড্রো পাওয়ার আমরা কিভাবে বাংলাদেশে ইম্পোর্ট করতে পারি সে বিষয় নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। এটা এই সংক্রান্ত যে সমস্ত কাজগুলো করতে হবে, এই সংক্রান্ত একটা আমাদের ইউএন একটা কনভেনশনে হয়তো সাইন করতে হবে, সেগুলো নিয়ে কথা হয়েছে এবং আজকে মিটিংয়ে বলা হয়েছে যে এই কাজটা করলে এডিবি আমাদেরকে সাহায্য করবে। আবার আপনারা জানেন যে নেপাল আমাদেরকে গ্রীষ্মকালে 50 মেগাওয়াট পাওয়ার আমাদেরকে এক্সপোর্ট করছে, সেই অনুযায়ী তাদের সাথে আমাদেরকে চুক্তি হয়েছে, কিন্তু শীতকালে যেহেতু তাদের হিটিং ফ্যাসিলিটি লাগে, হিটিং করতে হয় বাসগুলোতে, তো তখন তাদের আবার পাওয়ারের ডিমান্ডটা অনেক হাই হয়। তো বাংলাদেশের থেকে আমরা ওদের থেকে গ্রীষ্মকালে পাওয়ার আনছি, আর আমরা যেহেতু শীতকালে আমাদের আবার পাওয়ারের যে কনজামশনটা অনেক কমে যায়, তো এই পাওয়ার আমাদের যে এক্সেস পাওয়ারটা থাকে সেটা আবার আমরা কিভাবে শীতকালে ওদের দেশে এক্সপোর্ট করতে পারি কিনা সেই বিষয়ে আজকে যথেষ্ট আলাপ হয়েছে। আর চিটাগাং আপনি জানেন কিছুদিন পরেই বর্ষাকাল শুরু হবে, ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যাবে। সেই সময় প্রতি বছরই আমরা দেখেছি যে চট্টগ্রামে জলাবদ্ধতা হয় এবং এতে চট্টগ্রাম শহরের মানুষ খুবই খুব ভোগান্তিতে পড়েন। তো সেই বিষয়ে আজকে যথেষ্ট এটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। যে সমস্ত প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল জলবদ্ধতা দূর করার জন্য, সেগুলো প্রজেক্টের একটা রিভিউ হয় এবং আজকের মিটিংয়ে জানানো হয় যে অনেকগুলো প্রজেক্টেরই প্রোগ্রেস খুবই সন্তোষজনক এবং আমরা আশা করছি আগামী বর্ষায় এই জলবদ্ধতা কমবে। আমরা পুরোপুরি যাবে কিনা এই বিষয়ে আমরা এখনই বলতে পারছি না, বাট আমরা এটুকু বলতে পারি যে জলবদ্ধতা
অনেক কমবে, জনগণের ভোগান্তি অনেক কমবে, এবং জলবদ্ধতার এই যে ডিউরেশন অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে থাকে, সেই ডিউরেশনটাও অনেক কমে আসবে, সেটুকু আমরা বলতে পারি। থ্যাংক ইউ। এই ছিল আজকের আমাদের ক্যাবিনেটের ডিসিশনগুলো এবং ক্যাবিনেটের যা বিস্তারিত যে আলাপটা হয়েছে। থ্যাংক ইউ। আপনাদের এই কোশ্চেন থাকলে বলতে পারেন। উন্নয়নের চিত্র দেখানো হয়েছে, যত উন্নয়ন প্রবৃদ্ধি, যত হিসাব দেখানো হয়েছে, ম্যাক্সিমামই আসলে ফুরিয়ে মাপিয়ে দেখানো হয়েছিল, এবং এই সরকার আসার পরে অনেকগুলো কালেকশন করেছে। এই পুরনো ফাঁপানো এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে এলডিসি গ্রাজুয়েশনের কথা উঠেছিল। এখন যেহেতু এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিসংখ্যান চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এখন এলডিসি গ্রাজুয়েশন নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। না, এই ভাবনাটা এই গভর্নমেন্ট 7 মাস ধরেই অনেকের সাথে কথা বলেছে। আমরা ইউএন এক্সপার্টের সাথে কথা বলেছি, আমাদের একটা কমিটি করে দেওয়া হয়েছিল, তারা বিভিন্ন এক্সপার্টের সাথে কথা বলেছেন। প্রফেসর ইউনুস নিজের ক্যাপাসিটিতে অনেকের সাথে কথা বলেছেন। তো এটার পরে যেটা পুরো ইন্টারিম গভর্নমেন্টের কনক্লুশন হচ্ছে যে আমরা আগামী বছর এলডিসি গ্র্যাজুয়েশন করব। এবং আজকে প্রফেসর ইউনুসের কথা হচ্ছে লেটস ডু ইট, এটা উনি আজকে বলেছেন, লেটস গেট ইট ডান। আজকের বৈঠকে আদানি বিদ্যুৎ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, তাদের বকেয়া বা তাদের বিদ্যুৎ চুক্তি রিভিউ এগুলো নিয়ে কোনো আলোচনা ছিল? অনেকগুলো কোম্পানির বকেয়া নিয়েই আলাপ হয়েছে সে, এবং আমরা আজকের মিটিংয়ে বলা হয়েছে যে আমরা খুব এক্সিলারেটেড ওয়েতে টাকাগুলো দিচ্ছি। একে তো হচ্ছে যে কারেন্ট যে বিলটা সেটা আমরা দিচ্ছি, প্লাস পূর্বে যে বিলগুলো যেটা জমা ছিল বা যেটা পতিত স্বৈরাচার দেননি, যে টাকাগুলো তারা বিল্ড আপ করে রেখে গেছেন, সেই টাকাগুলোও আমরা দিচ্ছি। এবং সবাই, এবং যারা আমাদের ইন্টারন্যাশনাল পার্টনার, যাদের সাথে আমরা বাংলাদেশ গভর্নমেন্ট বিজনেস করছে, তারা তাদের সন্তোষ জানিয়েছেন, সন্তোষ প্রকাশ করেছেন। না, এটা আপনারা প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের মতো করে করবে, এবং আপনারা এটা জানতে পারবেন কোন কোন মিনিস্ট্রি কি কি কাজগুলো করছে। আমরা এইটার পুরো কমিটির ইয়েটা আপনাদেরকে দিব, কি কমিটিটা করেছে, বেশ কিছুদিন আগেই করা হয়েছে। এবং এটা আপনি এই পুরোটাই 560টা মসজিদ এই কিভাবে মানে এখানে করাপশনটা হয়েছে সেটার উপরে এই কমিটিটা করা হয়েছে, সেটা ইনভেস্টিগেট করার জন্য। আপনি জানেন যে ওষুধ শিল্পে একটা সুবিধা পাওয়া যায় এলডিসি কান্ট্রি হিসেবে, এই যে এলডিসি থেকে আমাদের উৎপন্ন হবে, এর ফলে ওষুধ শিল্পে কোনো বিরূপ প্রভাব পড়তে কিনা এই বিষয়ে কোনো সরকারের কাছে কোনো আমাদের সমস্ত বাংলাদেশের যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কি পরিমাণ ইম্প্যাক্ট পড়তে পারে বা আদৌ পড়বে কিনা, সেগুলো সব কিছু নিয়েই এই ইন্টারিম গভর্নমেন্ট চিন্তাভাবনা করেছেন। তারা এক্সপার্টদের ওপিনিয়ন নিয়েছেন, কথা বলেছেন, এবং এরপরে এই কনক্লুশনটা তারা নিয়েছেন যে না, আমরা আগামী বছর আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব এই বিষয়ে। এবং এই যদি আমাদের কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট কিছু ইন্ডাস্ট্রিতে পড়ে, সেই জন্য আমরা আগে থেকে প্রিপারেশন নিব। আর আপনারা জানেন আমরা ইমিডিয়েটলি 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন করলেও যে বেনিফিটগুলো আমরা পাচ্ছিলাম এজ এ এলডিসি, সেটা আরও 3 বছর থাকবে। আর আমাদের অনেক অনেক ইন্ডাস্ট্রির যথেষ্ট সক্ষমতা হয়েছে, এবং তারা, আমরা মনে করছি যে তারা এখন ইন্টারন্যাশনালি এই তাদের কম্পিটিটিভনেস দেখানোর মতো অ্যাবিলিটি তাদের আছে। এটা আপনি খুবই সরলীকরণ করলেন।
এটা আমি বলতে পারি যে কোনো ধরনের কোনো ডিসরাপশন হবে না বাংলাদেশের ওষুধ শিল্পে। আমি তো জানতে চাই যে এই মধ্যে আপনি জেনেছেন যে মাগুরার শিশুটি মারা গেছে তো এর মধ্যে আসলে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন প্রতিবাদ হচ্ছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য। তো আজকে আসলে এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, এটি কি ব্যাপার? আর মাগুরার যে শিশুটি মারা গেল তার বিচার নিশ্চিতের ব্যাপারে আসলে কোনো আলোচনা হয়েছে? এটা খুবই, আমরা সবাই শোকাহত। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য। আমাদের মিলিটারি ডক্টররা প্রাণান্তকর চেষ্টা করেছেন। আর যারা এই এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। আর আপনারা জানেন ধর্ষণ বিষয়ে যে আমাদেরকে এই যাতে কেসগুলো খুব দ্রুত ট্রায়াল হয় এবং এটা যাতে ভার্ডিক্টটা তাড়াতাড়ি আসে এবং এইগুলোর ক্ষেত্রে যাতে ইনভেস্টিগেশনটাও খুব যাতে প্রপারলি হয়, এগুলোর ব্যাপারে আমাদের তো আমরা অলরেডি অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু নির্দেশনা গিয়েছে, সাথে লিগালিও কিছু কিছু যে চেঞ্জ যেগুলো এনেছে সেটা আমাদের অ্যাডভাইজার আসিফ নজরুল উনি জানিয়েছেন। অলরেডি এটা নিউজ পেপারগুলোতে এসছে। সেই বিষয়ে আসিফ নজরুল স্যার এই বিষয়ে আলোকপাত করেছেন। উনি এই ডিটেল এটা নিয়ে কথা বলেছেন, গত কয়েকদিন ধরে ইনি এটা নিয়ে কথা বলছেন। আমার মনে হয় যে আপনি ওনার কথাগুলো ফলো করেন, আপনি এটার অ্যান্সারটা পেয়ে যাবেন। উনি আমার মনে হয় এখন সচিবালয়েও ব্রিফ করছেন এই বিষয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, মামলা হয়েছে পুলিশ বাদে, এই বিষয়ে আপনাদের অবস্থান? আর শাহবাগের সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করে আজকে পুলিশ একটি গণবিজ্ঞপ্তি দিয়েছে, এই বিষয়ে আসলে আপনাদের অবস্থান? না, আজকে আমি দ্বিতীয় বিষয়টা বলি। আপনি জানেন আমাদের ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল আসছেন, তো অবশ্যই আমরা এটা একটা আমাদের জন্য খুবই একটা সম্মানের বিষয়, একটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্যুর। আমরা তার সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে। উনি বাংলাদেশের রোহিঙ্গাদের সাথে সলিডারিটি প্রকাশ করবেন। আপনারা জানেন রোহিঙ্গাদের যে 8 কাট হয়েছে সেই বিষয় নিয়ে ওনার সাথে যথেষ্ট কথা হবে। তো এই বিষয়ে এই ট্যুরটাকে সামনে রেখে এই জমায়েতের বিষয়টা ডিসিশন এসছে। আর আপনি বললেন যে 12 জনের বিষয়, সেই বিষয়ে আমার মনে হয় পুলিশকে আপনারা এই বিষয়টা জিজ্ঞেস করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা তো নিয়মিতই ব্রিফিং করেন, তারা এটা বলতে পারবেন যে এই কেসটার পুরোপুরি ডিটেলসটা আপনাদেরকে জানাবেন। এনি আদার কোশ্চেন? দেখলাম আপনার সাংবাদিকদের বেতন 30,000 টাকা নিতে হলে পত্রিকা বন্ধ হয়ে যাবে। এটা আপনার না, আমি কালকে একটা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ওইখানে যে আমি আমার অপিনিয়নটা দিয়েছি, তেমন এটা গভর্নমেন্টের কোনো এটা ডিসিশন না। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সাংবাদিকরা যে পরিমাণ রিস্ক নিয়ে কাজ করেন, যে পরিমাণ মেহনত করেন, যে পরিমাণ হোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করেন, তাদের সেই পরিমাণে তারা আসলে মূল্যায়িত হন না। তাদের ওয়েজেস খুবই লো এবং এটা আমি মনে করি যে এটা অনেক, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে এভিডেন্স আছে এবং আমি দেখেছি আমার খুব প্রিয় কিছু ছোট ভাই যারা সাংবাদিক তাদের ক্ষেত্রেও দেখেছি যে 5-10 হাজার টাকাও কিছু কিছু বড় বড় পত্রিকা যারা খুব ওন বাই ওয়েলদি গ্রুপ অফ কোম্পানিজ তারা তাদের সাংবাদিককে 5-10-15 হাজার টাকা দিচ্ছেন। এটা তো আসলে খুবই মানে একটা ন্যাক্কারজনক বিষয়। তো আমরা চাই যে বাংলাদেশে আমি চাই, এটা আমার বিষয়, এটা পার্সোনালি আমি আমার অপিনিয়নটা বলেছি
যে যারা এই যে সাংবাদিকদের যেহেতু এই রিস্কের মধ্যে একটা হোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করতে হয় এবং তাদের অলমোস্ট সবাই 6 ডেজে উইক করেন, কারো কারো ক্ষেত্রে 7 ডেজে উইক করেন। তো সেই জন্য আমার মনে হয় যে তাদের ক্ষেত্রে ফ্লোর বেসিক মিনিমাম ওয়েজ যাতে মিনিমাম 30,000 হয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। কালকে আমি মাল্টিমিডিয়া ফোরাম অ্যাসোসিয়েশনের মিটিংয়ে আমি এটা বলেছি। সরি না, সেটা আমার মনে হয় যে এটা একটা বেসিক মিনিমাম ওয়েজ। হ্যাঁ, যেমন ধরুন গার্মেন্ট ফ্যাক্টরিতে তো বেসিক মিনিমাম ওয়েজ আছে, তো উপরের কে কত পাচ্ছেন সেই কিন্তু দেখছে না, কিন্তু বেসিক একটা যে এর নিচে কেউ পাবেন না, এটা কিন্তু পুরো পৃথিবীর অনেক দেশে আছে। আমেরিকায় আছে যেমন ধরেন বেসিক মিনিমাম ওয়েজ, আওয়ারলি ওয়েজ আছে, যে এই স্টেটে আপনার এত $15 আপনার 1 ঘন্টা খাটলে আপনাকে $15 দিতে হবে। ঠিক তেমনি আমাদের ক্ষেত্রে আমার মনে হয় যে উপরে কে কত পাচ্ছেন, কোন এডিটর 20 লাখ টাকা পাচ্ছেন, 10 লাখ টাকা, সেটা আমরা দেখছি না, বাট একটা ফ্লোর ওয়েজ যাতে থাকে যে না একটা সাংবাদিক এর নিচে পাবেন না, কেননা উনি তো অনেক হোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করেন। আপনি দেখেন আমাদের এই জুলাই বিপ্লবে, জুলাই গণ অভ্যুত্থানে 5 জন সাংবাদিক মারা গেছেন। সেই 1971-এর পরে এই এত বেশি সাংবাদিক আমরা হারালাম, তারা শহীদ হলেন। তো আমরা চাই যে সাংবাদিকরা আমি চাই, এটা আমার পার্সোনালি, যেই রিক্সে কাজ করেন তাদের সেইভাবে মূল্যায়িত যাতে হন। আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ, বার্তা 24 কাজ করি। আপনি বেসিক বেতনের কথা বলছেন, তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে সাংবাদিক যে পেশাতে, এই পেশাটাতে প্রবেশে কোনো সনদের ব্যবস্থা নেই বাংলাদেশে, যে যার ইচ্ছা মতো সাংবাদিকতা আসছে। এদিক থেকে আসলে আপনার অপিনিয়নটা কোথায়? আমি নিজে স্ট্যাটিস্টিক্স পড়ে এই সংবাদপত্রে এসেছি। আমার মনে হয় যে এটা সাংবাদিক পেশাটা, এটা আমার এগেন পার্সোনাল অপিনিয়ন, সেটা ইটস লাইক এ কার্পেন্ট্রি, জানেন না, এই যে আপনি গুরুর সাথে বসে আপনি শিখছেন এবং ইথিক্সগুলো আপনি যদি ভালো জানা থাকে এবং কিছু গ্র্যাজুয়েট স্কুলে পড়েন, এটা ইটস অ্যান অ্যাডভান্টেজ, আপনার এক্সট্রা অ্যাডভান্টেজ। কিন্তু অন্যান্য আরেকজন যে জার্নালিজম জানবেন না, হ্যাঁ, অন্য জায়গা থেকে পড়ে এসে, এটা কিন্তু পৃথিবীর অনেক বড় বড় সাংবাদিক আছেন যারা সত্যিকার অর্থে জার্নালিজমই পড়েন নাই। হ্যাঁ, এটা আসলে আমরা করছি না। আমাদের দেখতে হবে যে যেই লেখাটা হচ্ছে সেটা ইথিক্যালি ঠিক কিনা, এটা কে লিখছে, কেন লিখছে, তার এডুকেশন কোয়ালিফিকেশন কি, এটা আসলে ধর্তব্যর বিষয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ এটা আমার সাথে পরে এটা আলাপ করতে পারবেন। থ্যাংক ইউ।